ত্রিপুরায় ডুম্বুর বাঁধ উছলে ফের বাংলাদেশে পানি ঢোকার শঙ্কা। ভারত চাইলে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে পারত, মন্তব্য রাজ্যমন্ত্রীর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আয়ারল্যান্ডে প্রবাসীদের বিক্ষোভ। সনাতনীদের কর্মসূচিতে মুসলিম ও খ্রিস্টানরা। এবং গাড়ির ত্রুটি শনাক্তে এক দুবাই প্রবাসীর ভিন্ন ধর্মী ইঞ্জিন আবিষ্কার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করা যাবে সমাধান। এবার বিস্তারিত সংবাদ। ত্রিপুরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ডুম্বুর পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধের পানি 94 মিটারের বেশি হলেই বাংলাদেশে পানি প্রবেশ করবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার। শুধু পানি নয়, বকেয়া বিলের কারণে ভারত চাইলে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া বন্ধ করতে পারত বলে মন্তব্য করেছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী। 24 ঘন্টায় ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 500 মিলিমিটার। রাজ্যের সবগুলো জেলায় পানির নিচে। গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ। এদিকে বাংলাদেশে বন্যার জন্য ভারত দায়ী এমন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল। জানিয়েছে 94 মিটারের বেশি হলে বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে পানি প্রবেশ করবে। এ বিষয়ে কাউকে জানানোর প্রয়োজন মনে করে না রাজ্য সরকার। 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা, এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। সতর্কীকরণ কোনো বিষয় নয়। আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে। পাশাপাশি বাংলাদেশের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে চাইলেই বিদ্যুৎ রপ্তানিও বন্ধ করে দিতে পারত ভারত বলেও মন্তব্য করেন ত্রিপুরা রাজ্য সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। 180 কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া। তাহলে ইচ্ছা করলে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম। বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরা বিদ্যুৎ বাবদ বকেয়া পাবে 180 কোটি রুপি। তবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই নিয়মিতভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে বলেও জানিয়েছেন ত্রিপুরা সরকার। মাসুদ রানা, নিউজ 24। বিগত সপ্তাহগুলোতে ভারতের বিরোধী দলীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে বেশ কয়েক দফায় সাক্ষাৎ করেছেন মার্কিন কূটনীতিকরা। এমনটাই দাবি করেছে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা স্পুতনিকের ভারতীয় সংস্করণ। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ভারতে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। এমনকি সরকার পতনের চেষ্টা চালানোর পরিকল্পনা থাকতে পারে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গেল 15 বছরের শাসনামলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে প্রতিবেশী দেশ ভারত। বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। এমনকি বাংলাদেশের সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলে অভিযোগ করেছে শেখ হাসিনা। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর বন্ধুত্বের আড়ালে নাকি মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। পাকিস্তানি বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল। জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদী। স্পুটনিকের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, CIA ভারতের বিরোধী নেতাদের সাথে দেখা এবং আলোচনাও করেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লরেন্স সম্প্রতি হায়দ্রাবাদে আসাউদ্দিন ওয়াইসির সাথে দেখা করেছেন। এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন ওই মার্কিন কূটনৈতিক। শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায়ের সাথেও দেখা করেন। আর এসব সাক্ষাৎকে বেশ সন্দেহর চোখে দেখছে রাশিয়ার ওই সংবাদ মাধ্যমটি। মাসুদ রানা, নিউজ 24। দেশের 11টি জেলায় বন্যা ইস্যুতে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার তিনি এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বন্যায় বাংলাদেশের যারা স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। এর আগে গত 19 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরীফ।
সে চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার উদ্যোগে অনুদান প্রদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মীর মোশাররফ হোসেন মোস্তফার সভাপতিত্বে এবং গোল্ডেন সেলিম খানের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলের কুয়েত প্রবাসী উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফোরামের উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। এমন অবস্থায় আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে প্রবাসী সনাতনী সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। দেশে চলমান অস্থিরতায় ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন অনেকে। এমন অবস্থায় দেশে দেশে বিক্ষোভ করছেন ধর্মীয় সংখ্যালঘুরা। দফায় দফায় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে আয়ারল্যান্ডের প্রবাসীরা। সাম্প্রতিক সময়গুলিতে হিন্দুদের উপর অত্যাচার অনেক বেড়ে গেছে, শুধু হিন্দুই নয়, এখানে খ্রিস্টিয়ানদের চার্চ হতে শুরু করে, বুদ্ধিস্টদের প্যাগোডা হতে শুরু করে হিন্দুদের মন্দির পর্যন্ত। And Hindu properties is not safe anymore, and we said there is a protest is happening all over Bangladesh. কাজগুলো করা হচ্ছে, এগুলো থেকে আমরা বাঙালি আপামর জনগণ সবাই শান্তিতে একসাথে বসবাস করতে চাই। আয়ারল্যান্ডের 3টি শহরে সনাতনী, বৌদ্ধ এবং খ্রিস্টানরা সম্মিলিত বিক্ষোভে অংশ নেন। In Bangladesh is called districts, is a Hindu temples. আয়ারল্যান্ডের ট্রিলি শহরে শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন অসংখ্য নারী, পুরুষ সহ প্রবাসীরা। বিখ্যাত কর্ক শহরের প্রাণকেন্দ্র অনুষ্ঠিত হয় সনাতনী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমাবেশ। কর্ক শহরে অংশ নেন স্থানীয় আইরিশরাও। একই দিনে ডাবলিনে বড় আকারে প্রটেস্ট করেন সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান সহ সাধারণ মুসলিমরাও। And I urge for the protection of their rights and safety of all Hindus in Bangladesh. ডাবলিনে আলোচিত শান্তিপূর্ণ বিক্ষোভে ছিলেন আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্বরা, ছিলেন স্থানীয় নির্বাচিত কাউন্সিলর। সবার দাবি দেশের অস্থিরতার দ্রুত সমাধানে, সেই সাথে দেশে যেসব জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, হত্যা, লুট, নারকীয় প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার। উপস্থিত সমাবেশে সকলেই 8 দফা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি গোচর করেন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। প্রায় কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক ভিন্ন ধর্মে গাড়ির ইঞ্জিন আবিষ্কার করেছেন। বিশ্বের যে কোনো প্রান্তেই তার আবিষ্কৃত ইঞ্জিন যে কোনো গাড়িতে থাকলে তিনি বলে দিতে পারবেন সমস্যা তার সমাধান। মূলত কোনো ত্রুটি নিয়ে মালিকদের যেন গাড়ির কোম্পানিতে আসতে না হয়, সে চিন্তাধারা থেকে তার এমন উদ্ভাবন। দুবাইয়ে ভিন্ন ধর্মী এক আবিষ্কার করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুবক সারওয়ার। আশ্চর্যজনক আবিষ্কৃত ইঞ্জিনে খরচ পড়েছে প্রায় কোটি টাকা। বিশ্বের যে কোনো প্রান্তে ইঞ্জিনটি কোনো গাড়িতে থাকলে কেবল ইন্টারনেটের সহযোগিতায় তিনি বা গাড়ির মালিক নিমিষেই শনাক্ত করতে পারবেন সমস্যা এবং তার সমাধান। ফলে যে কেউ নিজে গ্যারেজে গিয়ে হয়রানি ছাড়া সমাধান করতে পারবে গাড়ির সমস্যা। ডেলিভারি দেওয়ার পরে গাড়িটা হ্যান্ডিং এ চলে গেছে, রেসে চলে গেছে, কোথায় চলে গেল, কারণ ওইখানে কিছু সমস্যা থাকলে ওইখানে মেকানিক আর কিছু কি ইলেকট্রিশিয়ানের দরকার হবে না। মূলত গাড়ির ত্রুটি নিয়ে কোম্পানিতে আসার সময়টুকু বাঁচানোর জন্যই তার এমন উদ্ভাবনী চিন্তা বলে জানান। LS7 এর নতুন ইঞ্জিন ক্রয় করেছিলেন কোম্পানি থেকে, যার হর্স পাওয়ার ছিল 500। সেই ইঞ্জিনে সারওয়ার নিজের তৈরিকৃত বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারাইজ করে সেটিকে 2000 হর্স পাওয়ারের সম্পূর্ণ শক্তিশালী ইঞ্জিনে রূপ দেন। LS7 এর ইঞ্জিন, এটা ব্লক আর হেড সিলিন্ডার LS7 এর সব পার্টস, এগুলা ইঞ্জিনের পার্টস যেমন এক্সস্ট, ইনটেক, কম্পিউটার, ওয়্যারিং, সব A to Z এগুলা আমাদের নিজের কি তৈরি করা এখানে। সারা বিশ্বে এই প্রথম এমন আবিষ্কারে অবাক হয়েছেন সবাই। তার এমন আবিষ্কার এক নজর দেখতে বিভিন্ন দেশের মানুষ তার প্রতিষ্ঠানে নিয়মিত ভিড় করেন।
ভিন্নধর্মী এমন আবিষ্কারে তিনি আবুধাবিতে বেস্ট অব ডিসপ্লে ক্রিয়েটর এবং দুবাই কাস্টম শোতে বেস্ট অব কাস্টম শো অ্যাওয়ার্ড পেয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। 1997 থেকে সারোয়ার তৈরিকৃত ইঞ্জিনের গাড়ি দুবাই ছাড়াও বিভিন্ন দেশের আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। এখানে দেখবেন আমার অফিসিয়াল মাধ্যমে না হলে আই থিঙ্ক মোর দ্যান 100 ট্রফি আমার কাছে কি আছে। আগামীতে এই ইঞ্জিন হর্স পাওয়ার 2000 থেকে বাড়িয়ে তিনি 3500 করে আরো শক্তিশালী করবেন। এইভাবে বিভিন্ন রেসিং কার সহ বিলাসবহুল গাড়িতে এই প্রযুক্তি এক সময় সবাই ব্যবহার করবে, এটাই তার প্রত্যাশা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।